তোমরা কি কখনো লেআউটের সাথে পরিচিত? কখনো লেআউটের নাম শুনেছো? কি স্যার, হ্যাঁ, লেআউট তো আঁকাও মোটামুটি হয়েছে স্যার স্যার, প্রতিটা ল্যাবের আগেই স্যার প্রতিটা ল্যাবের আগেই লেআউট ফার্স্টের। লেআউটে ল্যাবের লেআউট করো তাই এরকম কিছু? জি স্যার। আচ্ছা, কোন কোন ল্যাবের লেআউট করেছো? স্যার ইয়ানের করতে ইয়ার্ন অ্যাপারেলের ল্যাবের ক্ষেত্রে, আচ্ছা, তাহলে ইলেকট্রিক্যাল তো ল্যাবে। লেআউট করলে কেমন করেছো সেটা হচ্ছে গিয়ে, যদি আমি মেকানিক্যাল ড্রয়িং এর ভাষায় বলি, তাহলে টপ ভিউ এঁকেছো, জি স্যার। জি স্যার। এরকম না নাকি? না স্যার, টপ ভিউ না, মানে মানে ওভারঅল একটা জাস্ট, জি স্যার, টপ ভিউ, মোটামুটি টপ ভিউ স্যার। হ্যাঁ, ওভারঅল এরকম, কিন্তু মাপজোক দিয়ে আঁকো না। এটা মেকানিক্যাল ড্রয়িং এ যেরকম যত মাপজোক দিতে হয়, ডাইমেনশন দিতে হয়, ওরকম কিছু করা লাগে না। ওভারঅল একটা ধারণা দিয়ে এরকম একটা লেআউট এঁকেছো, তাই না? আচ্ছা, ভালো। এখন লেআউটটা আসলে এরকমই একটা জিনিস, ভালো হয়েছে যেহেতু স্যাররা করিয়ে থাকেন, তোমাদের ডিপার্টমেন্টের স্যাররা করিয়েছেন, ভালো হয়েছে। তা আমরা আসলে শুধু ওই ল্যাব না বা ওয়ার্ক স্টেশন না বা ক্লাসরুম না, আমরা ওভারঅল প্রোডাকশন লেআউট নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের কোর্সটার নামটা কি, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। আমি আগেই বলে রাখি, এই কোর্সটা আমি প্রথম থেকে যখন পড়ানো শুরু করি, আমি কিন্তু বলেছিলাম যে এই প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা আসলে এটা কিন্তু অপারেশনস ম্যানেজমেন্টের একটা অংশ, বা অনেক জায়গাতে এই কোর্সটা একটু এমন ভাবে পড়াই, নামটা হচ্ছে প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এবং তোমাদের যে বইগুলো আমি ফলো করছি সেগুলোও দেখবা এইরকম নামেরই বই। হ্যাঁ, তো যাই হোক, তো ঘুরিয়ে ফিরে একই জিনিস, খুব বেশি সিলেবাস বা কনটেক্সে খুব বেশি পার্থক্য নেই। এখানে প্রোডাকশন আর অপারেশন ম্যানেজমেন্টে আসলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলেই সাহায্য করে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা আসলে লেআউটটা ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি মানে আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, সহজ ভাষায় যদি বলি, সেটাকে সাজানো। সাজানোর উদ্দেশ্যটা কেন? কারণ যদি আমি পারফেক্টলি না সাজাতে পারি, আমাদের ফ্যাসিলিটি গুলো যদি ঠিকমতো অ্যারেঞ্জ না হয়, এক্ষেত্রে কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হতে পারে, এবং কাস্টমার ওয়েটিং আরো বেড়ে যেতে পারে, এবং আমার কাজেরও হ্যাম্পার হতে পারে। বুঝতে পারলাম, এই জন্য আমরা লেআউটটা করি আসলে। এবং লেআউটটা জিনিসটা কি, সামনে একটা স্লাইডে পাবা বা দেখতে পারবা। তো ওভারঅল ভালো হয়েছে। তোমরা যেমন, তোমাদের যদি এখন বলি আমি লেআউটের ব্যাপারটা, যে এখন আমাদের ক্লাসের লেআউটটা কি এরকম না, 4টা কলাম, নাকি? এখন তো আমাদের মনে হয় এরকম লেআউট জি ক্লাসে। স্যার। আচ্ছা, আর সামনে হচ্ছে আমাদের একটা, যদি বলি, হোয়াইট বোর্ড থাকে, এখানে টিচারের জন্য একটা জায়গা থাকে, এখানে অনেক সময় একটা টেবিল থাকে টিচারের জন্য বসার জন্য, এই তো। আর যদি বলি, এখানে একটা দরজা থাকে। ওভারঅল একটা ক্লাসের ডিজাইনটা এরকম, মিররও হতে পারে, উল্টা হতে পারে, ওভারঅল এরকম হয় আর কি একটা ক্লাসের লেআউট। তো এই যে লেআউটটা, এখন লেআউটটা মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপস এর ফ্যাসিলিটিস গুলাকে অ্যারেঞ্জ করার জন্য কাজে লাগানো। আমি একটু সংজ্ঞায় চলে যাই, আর ভালো মতো বা জিনিসটা ক্লিয়ার হবে। তো দেখো, এখানে তোমরা যে লেআউট করেছো তোমাদের ল্যাবে, তোমরা আসলে কি করেছো জিনিসটাকে? তোমরা কি নতুন করে ডিজাইন করে সাজিয়েছো, নাকি আগে যেমন ছিল দেখতে কেমন সেটা করেছো? ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং স্যার মানে দেখতেও যাতে সুন্দর হয় সেই জিনিসগুলো স্যার আচ্ছা, মাথায় রেখে এই তো স্যার। দেখো, এই এই ইফিসিয়েন্সি বাড়ানোর মানেই কিন্তু আসলে অপটিমাম। আচ্ছা আচ্ছা। অপটিমাম মানে কি? আমাদের অপটিমাম, অপটিমাম মানে তোমরা বুঝি আমরা অপটিমাইজেশন সেরকম। বা জি আমরা স্যার। স্যার লিনিয়ার প্রোগ্রামিং আমরা শিখেছি না, আমরা এগুলো করি নাই স্যার, মানে আমাদের হলো সর্বনিম্ন পরিশ্রমে সর্বোচ্চ ফসল। স্যার এরকমটাই আমাদের তো অনেকটা। জাস্ট ঠিক ল্যাবটা আছে, কিরকম স্যার ওইটাই আর কি একটা লেআউট ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, মানে তোমরা হয়তো বা অত ডেপথে যে কাজ করার সুযোগ হয়নি, বাট উদ্দেশ্য এটাই ছিল, তাই তো? টিচার জি হয়তো স্যার। বলেছেন উদ্দেশ্য এটাই, জি কিন্তু অত স্যার। ডেপথে যে কিভাবে অপটিমাইজেশন করা যায় ওগুলা দরকার নেই। আসলে ইনিশিয়াল লেভেলে তোমাদের প্রজেক্টে যারা যদি কাজ করো, বা প্রজেক্ট বা থিসিস যেটা বলি আমরা, সেখানে যদি লেআউট নিয়ে কাজ করো, তখন হয়তো ওই ধরনের অপটিমাইজেশনের কাজগুলা পসিবল। কিন্তু স্যার, একাডেমিক যা ছোট ছোট প্রজেক্টে, মানে এমনি ক্লাসের অ্যাসাইনমেন্ট বা এগুলার ক্ষেত্রে এতটা করার সময় পাওয়া যায় না, বিশেষ করে ফ্র্যাঙ্কলি স্যার বলছি। অ্যাপারেলের ক্ষেত্রে স্যার যেটা ছিল, মানে কোন ম্যাচিং এর পরে কোনটা দিলে মানে পাশাপাশি রাখলে যাতে ইফিসিয়েন্সি বাড়ে, মানে আরো ম্যাচিং আচ্ছা অ্যাড করতে পারি, কি করতে পারি, এগুলো স্যার বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক চমৎকার। এটা আমার আজকে, এই যে তুমি যে কথাটা বললে না, এটা আমি আজকে দেখাবো, এটা তোমার কাজে লাগবে। এই জি যে এই স্যার। জিনিসটা আজকে বললাম, এটা আমার কাজে লাগবে। তো যাই হোক, আমাদের মেইনলি তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? প্ল্যান্ট লেআউট বা ফ্যাসিলিটি লেআউট একই কথা। লেআউট ইজ দ্য প্ল্যান
এটা একটা প্ল্যান, দেখলে কিন্তু বোঝা যায়। যেমন তোমার 5 তলা বা 7 তলা যদি একটা নতুন একজন স্টুডেন্ট আসে, একটা লেআউট যদি করে দেয়া থাকে, তুমি গেলেই কিন্তু খুঁজে বের করতে পারবে খুব সহজে যে 504 নাম্বার রুমটা কোন জায়গায়। তুমি না হয় চিনো যে ওই পাশে 504, কিন্তু নতুন একজন মানুষ তো চিনে না, সেই লেআউট দেখে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবে, তাই না? এটা একটা প্ল্যান। লেআউট কি একটা প্ল্যান, যেটার মাধ্যমে একটা অপটিমাম অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেই অ্যারেঞ্জমেন্টটা কি হয় বলতো? কাদের অ্যারেঞ্জমেন্ট বলতো? ফ্যাসিলিটিস গুলা। অ্যারেঞ্জমেন্টটা কিসের হয়? ফ্যাসিলিটিস গুলা। এই ফ্যাসিলিটিস গুলা যে অ্যারেঞ্জমেন্ট, সেইটা এই ফ্যাসিলিটিস এর মধ্যে কি কি আছে? যেমন পার্সোনাল আছে, মানে মানুষ অ্যাক্টিভিটি যারা তাদের, তার পাশে আছে ইকুইপমেন্টস আছে, বা আমাদের যে মেশিনারিজ গুলো লাগে সেগুলো, ডিভাইসেস। যেমন ক্লাসের জন্য আমার ইকুইপমেন্ট কি বলতো? মানে এখন না, মানে ক্লাসরুমে স্যার হোয়াইট বোর্ড, প্রজেক্টর, হোয়াইট বোর্ড, তারপর ওই যে আমার পিসিটা, ঠিক কি না? এগুলো আমার ইকুইপমেন্ট। এখন তোমাদের লেআউট ডিজাইন করতে গিয়ে দেখতেছে যে সামনে প্রজেক্টর দিলে দেখতে সুন্দর লাগে না, পিছনে দিয়ে দিল, আর সামনের দিকে তোমরা বসে আছো, তাহলে কি ওটা কেউ কাজে লাগবে? না স্যার। ওটা কাজে লাগবে না। তো এই জন্য এটা বলছে অপটিমাম অ্যারেঞ্জমেন্ট অফ দা অপারেটিং ইকুইপমেন্টস। হ্যাঁ, আর হচ্ছে স্টোরেজ স্পেসেস। তোমরা ফ্যাক্টরিতে গেলে দেখবা ফ্যাক্টরির আশেপাশে অনেক জায়গায় অনেক সেলফ থাকে, যেখানে র‍্যাক থাকে, যেখানে আমরা প্রোডাক্ট গুলাকে রাখি। বা তোমরা যদি তোমার ল্যাবে যাও, ল্যাবেও দেখবা তোমার যে ল্যাবের ইনস্ট্রাক্টর স্যার আছেন, তার আশেপাশে দেখবা একটা আলমিরা থাকে 2-3টা। সেখানে কি সে ভ্যালুয়েবল জিনিসগুলোকে ওখানে রেখে দেয়, মেশিনের বিভিন্ন কম্পোনেন্ট বা পার্টস, স্পেয়ার পার্টস, সেগুলো সেখানে রেখে দেয়। এবং সাথে আরো কিছু জিনিস লাগে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং মানে হচ্ছে ম্যাটেরিয়াল গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা। এটা একটা খুব সহজ একটা এক্সাম্পল দিই। তোমরা যখন ইয়ার্ন পড়েছো তখন তোমরা কনভেয়ার বেল্ট বা বেল কনভেয়ার নামে একটা টার্ম শিখেছিলা, মনে জি পড়ে? স্যার। জি এটাই স্যার, কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট। তো এই ধরনের ডিভাইস গুলা মানে, এবং আদার সাপোর্টিং যত যা যা লাগবে, এই সবগুলাকে যদি সুন্দরভাবে সাজাতে পারি, এটাকেই বলা হচ্ছে কি, এটা একটা প্ল্যান। সেটা হচ্ছে সাজানোটাই লেআউট। উদ্দেশ্যটা কি? অপটিমাম অ্যারেঞ্জমেন্ট মানে কি? যেটাতে আমার সব ধরনের, ওই যে তোমরা বললা, সব ধরনের অসুবিধা বা সুবিধা আমরা পাবো, বা অসুবিধাগুলা কম হবে, ইফিসিয়েন্সি কি হবে? বাড়বে। আমাদের মুভমেন্ট, ট্রান্সপোর্টেশন কমে গেলেই কিন্তু ইফিসিয়েন্সি বেড়ে যাবে। যদি আমাদের সময় নষ্ট না হলে কিন্তু তাই হবে, তাই না? তো এই জিনিসগুলা। তো ওভারঅল তাহলে লেআউট কি দাঁড়াচ্ছে? লেআউট হচ্ছে একটা প্ল্যান, যেটা হচ্ছে অপটিমাম অ্যারেঞ্জমেন্ট করা হয়। অ্যারেঞ্জমেন্ট কি করা হয়? ফ্যাসিলিটি গুলাকে, এবং এই ফ্যাসিলিটির মধ্যে কি কি ইনক্লুড আছে? পার্সোনাল আছে, মেশিনারিজ আছে, স্টোরেজ স্পেসেস আছে, তারপর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট। সব জায়গায় যে সব ফ্যাসিলিটিস থাকবে এমনটা না, বাট ওভারঅল এই জিনিসগুলো হতে পারে। এবং আদার সাপোর্টিং সার্ভিসেস, আদার যা যা লাগে সেগুলা, এই সবগুলাকে যদি সুন্দরভাবে স্ট্রাকচারাল ওয়েতে আমরা সাজাই, সেটাকে আমরা বলছি। এখন তোমাদের ক্লাসরুমের যে লেআউট, হ্যাঁ, আর আমাদের যে নিচতলার 101 নাম্বার রুমে যে ক্লাস, এই যে আমাদের সেমিনার রুম, যেটা ছোট ছোট সেমিনার রুম আছে না, 101, জি স্যার। 102, ওইটার লেআউট কি এক? না স্যার, না স্যার। এক না। আচ্ছা, এই যে ক্লাসরুম আর আজমপুরের ক্লাসরুমের লেআউট কি এক ছিল? না স্যার, না স্যার। আচ্ছা, হাউস বিল্ডিং ক্যাম্পাসের কথা মনে করে দেখো। হাউস বিল্ডিং ক্যাম্পাসে খুব কম অল্প ক্লাস করেছে, মনে নাও থাকতে পারে, আমার মনে আছে। হাউস বিল্ডিং ক্যাম্পাসের লেআউটও মনে হয় এরকম ছিল না, কারণ তখন এরকম বেঞ্চ ছিল না, বেঞ্চ গুলা ছিল তখন সিঙ্গেল সিঙ্গেল, মনে পড়ে? চেয়ার হ্যাঁ, চেয়ার চেয়ার টাইপের, হ্যাঁ, যেগুলো এখনো কিছু তার আমরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি প্রতিটা ক্লাসের পিছনে। জি স্যার। জি যাই হোক, তো ওই জিনিসগুলোর কারণে কিন্তু তখন লেআউট এরকম হতো না। এখন তোমাদের লেআউটের কারণে তোমাদের ক্লাসে একটা টিচার কিন্তু ছাত্ররা সব টিচারের কাছে, সব স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে। এই যে আমরা যে মাঝখানে একটা পাথওয়ে করে দিয়েছি, এই জন্য। বুঝাতে পারলাম না মনে হয়, নাকি? এই যে জি স্যার। এই যে একটা রো, এই যে একটা রো, এই যে একটা রো, মাঝখানে এই পাথওয়ের কারণে আমরা কিন্তু একটা টিচার খুব সুন্দরভাবে সবগুলা স্টুডেন্টের কাছে অ্যাক্সেস করতে পারে, যেটা ওই সিঙ্গেল সিঙ্গেলের ক্ষেত্রে পছন্দ হতো না। কারণ তোমরা বন্ধুর পাশে ছাড়া বসতেই চাও না, একবারে গায়ে গা লেগে বসতা। এই জন্য সামনে এমন ভাবে বসতা, পিছনে যাওয়ার আর কোনো কায়দা নাই। মনে আছে কিনা সিটির আগে জি আমরা স্যার। কি জি করতাম? স্যার, জি স্যার, মনে সবগুলো আছে। ধরে জি ধরে স্যার। বলতাম, এই 5 জন 5টা, এক বেঞ্চে 5 জন, এক লাইনে 5 জন করে লাইন করো। তোমার অ্যারেঞ্জ করতে 20 মিনিট লাগতো, তারপর সিটি হতো আরো 20 মিনিট। এখন এই কাজগুলা লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে কি, আমরা যখন অ্যারেঞ্জমেন্টটা নতুন করে সাজাবো, তখন আমাদের একটা অপটিমাম ইয়া বাড়বে। আবার এর সাথে আরো অনেকগুলা ইয়ে আছে, লোকেশনের সাইজের ব্যাপার আছে, অনেকগুলা ফ্যাক্টরস আছে। তো ওভারঅল আমরা যদি বলি লেআউট কয় ধরনের, লেআউট হচ্ছে টোটাল, অনেক বই অনেক রকম লেখে, তবে এই 5টা নাম পাওয়া যায়। একটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, একটা হচ্ছে প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট, কম্বাইন্ড লেআউট, আর সেলুলার লেআউট।
এই হচ্ছে 5 ধরনের লেআউট আমরা জেনারেলি পাই। ঠিক আছে, বিভিন্ন বই ঘেটে। তো আমাদের আসলে এই যে লেআউটের যে ব্যাপারটা তোমাদের সিলেবাসে খুব স্বল্প পরিসরে আছে, তো এই জন্য তোমাদের পড়ানো হবে খুব অল্প, স্লাইড গুলো খুব বেশি না, হয়তো বা আজকের ক্লাসের ঠিক শেষ না হলেও নেক্সট ক্লাসের প্রথমে এই চ্যাপ্টার কি হবে, শেষ হয়ে যাবে। খুব ছোট চ্যাপ্টার, এবং আমরা এই যে মার্ক করে দিলাম এই চারটা খুব ভালো মতোই দেখবো ওভারঅল। আর চারটা আসলে 4 নাম্বারটা আসলে আসলে উপরের গুলার কম্বিনেশন বলা যেতে পারে। হ্যাঁ, আর 5 নাম্বারটা আমাদের যদিও আছে, নামটা বললাম, কিন্তু আমাদের কনটেক্সট বা আমাদের সিলেবাসে খুব বেশি ডিটেলস নাই, এই জন্য এটা আমরা যাচ্ছি না। তবে এটা একটু বলে রাখি, যারা সেলুলার লেআউট নিয়ে যদি কেউ অ্যানালাইসিস করতে চাও, রিসার্চ করতে চাও, বর্তমানে আরএমজি সেক্টর গুলা তারা চাচ্ছে এই সেলুলার লেআউট গুলাকে ইমপ্লিমেন্ট করতে। এটা ইমপ্লিমেন্ট করতে পারলে অনেক সুযোগ সুবিধা আছে। এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি কেন সিলেবাসে নাই তারপর ওরা আনলেন? আমি জাস্ট নামটা শিখিয়ে দিলাম, যদি এটা নিয়ে জানতে পারো ইউ ক্যান গুগল অর ইউ ক্যান সার্চ ইন দা কোথায় ইউটিউব, সেখানেও স্টাডি করে কিন্তু তোমরা এগুলা নতুন করে শিখতে পারবে। সেক্ষেত্রে তোমাদের একটু লাভবান হবে, তোমরাই লাভবিত, তাই না? তো যাই হোক, তো বুঝতে পারলাম আমাদের কয়টা লেআউট আছে, 4 বা 5 টাইপের: প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, এক্সপোজিশন লেআউট, কম্বাইন্ড লেআউট, আর হচ্ছে সেলুলার লেআউট। তো এবার প্রোডাক্ট লেআউট নিয়ে আমরা কথা বলবো। প্রোডাক্ট লেআউটটা যদি খুব সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা প্রোডাক্টের জন্য আমরা যে ফ্যাসিলিটি গুলাকে সাজানো লাগে, সেটা একটা স্পেসিফিক একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য আমরা ফ্যাসিলিটি গুলাকে যেভাবে সাজাই, সেটাকে আমরা বলি জেনারেলি প্রোডাক্ট লেআউট। বুঝতে পারছি? তো একটা এক্সাম্পল দিব, তাহলে মোটামুটি আমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সাম্পল দেওয়ার আগে আমরা একটা ছবি আঁকি। আমাদের একটা কনভেনশনাল লেআউটের যদি কথা বলি, গার্মেন্টসে দেখবা এরকম লাইন ধরা থাকে, তাই না? জি স্যার। এবং পিছন থেকে সামনে কি হয়, ম্যাটেরিয়াল পাস ফ্লো করে, এবং প্রতিটা মেশিনে যায়, আর মেশিনের যে অপারেটর সে কি করে, সামনে কাজ করে সামনের জনের কাছে পাঠিয়ে দেয়। তো আমি জাস্ট খুব সহজ ভাবে লিখলাম, মনে করো প্রথমে একটা কাজটা শুরু হলো, একবারে ফার্স্টে আগে অ্যারো দিয়ে নি, মানে এখানে জবটা প্রথম মেশিনে অ্যাক্টিভিটি শুরু হলো। আর অ্যাক্টিভিটি শুরু হওয়ার পরে প্রথমে একটা মেশিন কাজ করলো, সেটা হচ্ছে সিঙ্গেল নিডল লক স্টিচ। তারপরে কি হলো, পরে আরেকটা মেশিনে গেল, সেটাও মনে করে এই একই টাইপেরই মেশিন। হ্যাঁ, তারপরে আবার আরেকটাতে গেল, সেটা হচ্ছে ধরো আরেকটা টাইপের মেশিন, মনে করো ডাবল নিডল লক স্টিচ। তো এইভাবে কিন্তু চলতে থাকে, তাই না? এবং তাহলে মানে কি, প্রথম এই যে 1 নাম্বার মেশিনে যায়, সিঙ্গেল নিডলে যায়, তারপরটা যায়, তারপরটা যায়, এইভাবে যেতে 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 এক সময় কি হয়, একবারে ফাইনাল টেবিলে, ফাইনাল আউটপুটে পৌঁছায় যায়। এই যে এই পাথে কিন্তু সে কি করে, ফ্লো করে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট মেশিনে যায়, এবং যাওয়ার পরে কি হয়, একটা সময় আউটপুটটা আমরা কি হয়, আমরা পেয়ে যাই, যে একটা প্রোডাক্টটা পেয়ে যাই। এবং প্রথমে যেটা এটা মানে কাটা কাটা ফেব্রিক গুলা, মানে কাট ফেব্রিক আমরা পাই, এবং পরে কি হয়, এটা আসলে কি ওই জাস্ট ওই গার্মেন্টসটা একটা পার্ট, পরে ওই ফাইনাল গার্মেন্টসটা আমরা পেয়ে যাই, তাই না? জি স্যার। এটা গার্মেন্টসে কিন্তু হয়, তোমরা কম বেশি দেখেছো, দেখবা কি পিছনের জন সেলাই করে সামনের জনের কাছে পাঠিয়ে দেয়, সে আবার তার সামনের জনের কাছে এইভাবে হয়। মোটামুটি যদি 2 একটা গার্মেন্টসে ভিজিট করো, দেখবো মোটামুটি এরকম। এর বাইরেও কিছু আছে, ওটা আমি পরে বলছি, ওটা হয়তো তোমরা দেখতে পারো, আমরা পরে বলছি এটা। ঠিক আছে? তো প্রোডাক্ট লেআউটটা আসলে কেমন আমরা চলো দেখে ফেলি, এবং এটার সাথে মেলানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি প্রোডাক্ট লেআউটটা কি বলেছে, এটা হচ্ছে একটা, আচ্ছা এই যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, এই যে এখানে পিছনের জন্য কাজ করে সামনের জন্য কাজ দিচ্ছে, সামনের জন তার সামনের জনের কাছে দিচ্ছে, এখানে কোনো কি ইন্টারাপশন হয় কাজগুলোর ক্ষেত্রে? না স্যার, কথা না। তাহলে কি আমরা একটা খুব স্মুথ ফ্লো পাই না বলো, বা স্মুথ এন্ড র্যাপিড ফ্লো পাই না বলো? জি স্যার। অ্যাচিভ দ্য স্মুথ এন্ড র্যাপিড হাই ভলিউম ফ্লো, ঠিক কি না? এবং এই যে তোমাদের মতো একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি, দেখো এই প্রথমে একটা মেশিন আছে, তারপর আরেকটা মেশিনে গেল, তারপরে আরো একটা মেশিনে কাজ হলো, তারপর আরো একটা মেশিনে, এভাবে চলতে চলতে একটা সময় যে শেষ টেবিলে যে দেখতেছি কিউসি হচ্ছে, চেক করছে সব ঠিকঠাক আছে কিনা, থাকলে ওটা ঠিকঠাক করে কি করছে, সে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠিয়ে দিচ্ছে?
ফিনিশিং ফিনিশিং এ পাঠিয়ে দিচ্ছে ওভারঅল। এবং ফিনিশিং এর পরে কিন্তু আরেকটা ধাপ আছে, প্যাকেজিং বা যে কাজগুলো আছে সেখানে করার পরে ওটা প্যাকেজ হবে, হওয়ার পরে হোয়াইট হাউসে চলে যাবে, ঠিক কি না? তো এই জি যে স্যার ব্যাপারটা, এই যে দেখো এই যে ফ্লো করছে এখানে আসলে কি করছে, আমি যদি একটু সহজ ভাষায় বলি, মানে তোমাদের টেক্সটাইলে একবারে কোর টেক্সটাইলে বলবো না, আমার ভাষায় বলবো, হ্যাঁ? তাহলে দেখো এখানে আসলে এই লাইনটার দিকে, নিচের লাইনটা খেয়াল করো। The work is divided into a series of standard tasks, permitting specialization of both labor and equipment. এটা কি করে, আমার যে গার্মেন্টসটা আছে, গার্মেন্টস এর বিভিন্ন পার্ট আছে না, যে তোমরা শিখেছো, শার্টেরই যদি বলি কলার আছে, তারপর ফ্রন্ট কলার পার্ট আছে, পকেট হ্যাঁ পকেট আছে, ব্যাক পার্ট আছে, তারপর স্লিভ আছে, স্লিভের কাফ আছে, ওভারঅল আরো আছে, কিন্তু তোমরা আরো ভেঙে ভেঙে বলতে পারবে। তো এই যে প্রতিটা পার্টকে আমি কি করি, ছোট ছোট অংশে ডিভাইডেড করে ফেলি। কি করছি? ডিভাইডেড করে ফেলছি। এবং ডিভাইডেড করে প্রত্যেকটা কাজকে আমি আলাদা একটা স্ট্যান্ডার্ড কাজ করে বলতেছি। কিভাবে স্ট্যান্ডার্ড কাজ করলাম বলে দিলাম, মানে লেআউট যখন করেছি তখন ওই আই অফিসার এবং টেক্সটাইলের গার্মেন্টস এর লোক থাকে, তারা মিলে এইভাবে চিন্তা করলো যে প্রথম মেশিনে কি কাজ হবে, মনে করো কলার, মানে বানান ঠিক আছে নাকি ঠিক নাই? এ হবে না, বানান ঠিক আছে? এ না ইয়ার, ইয়ারই তো মনে হয় কলার। হবে আচ্ছা, মনে হয় বানান এটা। ভুল হলে জি ঠিক স্যার, করো। স্যার ঠিক আছে আচ্ছা স্যার। ঠিক আছে, যাক। তো প্রথমে কলার হবে, মনে করো, তারপর স্লিভ হবে, কথার কথা আমি মানে বানিয়ে বানিয়ে বলছি আর কি। তো এই দেখো প্রতিটা মেশিনে স্পেসিফিক করা। এখন কি করছে, ওই যেই অপারেটরটা প্রথমে কলার সেলাই করলো, করে সামনের জনের কাছে পাঠিয়ে দিল, সে কি বসে থাকবে? সে আরো একটা জব যেটা কাটা হয়ে গেছে সেটা নিয়ে কলার তৈরি করা শুরু করবে। ব্যাপারটা এরকম না? জি স্যার। এবং দেখো প্রতিটা অপারেটরই এখানে একই কাজ করতেছে, বারবার একই কাজ করতেছে না? কি করছে, বারবার একই কাজ করতেছে, দেখো স্ট্যান্ডার্ডাইজ টাস্ক করতেছে। এবং বারবার যখন একই কাজ করবে, তাহলে তাদের লার্নিং কার্ভও ডেভেলপ হওয়ার কথা কি না? জি স্যার। এখন তাহলে তাদের সময় কি আস্তে আস্তে তাদের লার্নিং হবে, সময় কি হবে, কমবে একটু স্যার। হলেও কমে যাবে। এই যে বললাম যে এটা তাদেরকে কাজটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, এবং এই যে কাজটা হবে করতে করতে 20টা 30টা মেশিনের পরে একটা সার্টেন টাইমের পরে যাওয়ার পরে কি হবে, জবটা কি হবে, ডান হয়ে যাবে, জি স্যার। ঠিক কি না? তা আমি আরো একটা খুব জেনারিক ভাবে একটা ছবি আঁকি, যে নিচে যে ছবিটা আছে সেভাবে আঁকছি। তাহলে মনে করো মেশিন 1 2 3 এভাবে আঁকলাম, আর অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে প্রথম মেশিনে গেল, থেকে দ্বিতীয় মেশিনে গেল, এরপরে জবটা শেষ হয়ে গেল। আসলে দ্বিতীয় মেশিন, এখানে আরো বেশি 20টা 30টা 40টা মেশিনও হতে পারে। কিছু বলবে? তো এখানে আসলে কি করলো, কাজটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড টাস্কে ভাগ করে ফেললাম। আমরা কি মোটামুটি বুঝতে পারছি যে প্রথমে হয়তো আমার স্যার বুঝেছি স্যার। কলারটা সেলাই হলো, স্লিভটা সেলাই হলো, এইভাবে ধাপে ধাপে আমার ফাইনাল প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট লেআউট। এই প্রোডাক্টটার জন্য আমরা যেভাবে সাজাচ্ছি সেটাকে বলতেছি আমরা কি, প্রোডাক্ট লেআউট। এই যে লেআউটটা সাজালাম, এই লেআউটটা সাজিয়েছি মনে করে একটা নরমাল শার্টের জন্য, নরমাল ওভেন শার্ট। এখন এই লেআউটের এই মেশিন সেটআপ দিয়ে কি আমি এই লেআউট থেকে কি একটা ডেনিম জিন্স বের করতে পারবো? না স্যার। পসিবল হবে না। হতে পারে কিছু মেশিন মিলে যেতে পারে মেবি, বাট সব মেশিন মিলবে না, কিছু মডিফিকেশন আনতে হবে, ঠিক কি না? জি স্যার। কিছু বেসিক মডিফিকেশন কিন্তু আমাদেরকে আনতে হবে। কিন্তু এইটা ঠিক, এই লাইনটা যদি আমি সেট রাখি, এই লাইনে এই ডিজাইনের ওভেন শার্ট যত লাগবে তত তাড়াতাড়ি হবে, ঠিক কি না? এবং যেহেতু স্মুথ ফ্লো চলছে, কোনো ইন্টারাপশন নাই, তাহলে প্রোডাকশন আউটপুট অনেক বেড়ে যাবে না? জি স্যার। আর আউটপুট যখন বাড়বে তার মানে কি, সময় কম লাগছে কিনা? জি স্যার এই জিনিসটা বুঝলেই হবে। আবার এখানে আরো কিছু ব্যাপার আছে, এটা কিন্তু আমি যেটা বুঝালাম এতক্ষণ ধরে, দিস ইজ এ ওয়ান ওয়ে প্রসেস, দের ইজ নো সেকেন্ড টু ওয়ে। দেখো এই পিছন থেকে সামনে যাচ্ছে, এই যে পিছন থেকে সামনে যাচ্ছে, মানে ওয়ান ওয়ে। এমন হয় না 12 নাম্বার মেশিনে কাজ করার পর আবার 5 নাম্বার ফিরে আসে, এরকম কি হয় কখনো দেখেছো? হয় না জেনারেলি। ওটা হওয়ার ইস্যুটা ওটা আলাদা, ওটা হয় না জেনারেলি। এটা হয় কি, একই লাইনেই মেশিন চলতে থাকে, ঠিক আছে? এইভাবে যখন যেতে থাকে, পাস করতে থাকে, করতে করতে একটা সার্টেন টাইমের পরে জবটা শেষ হয়ে যায়। অনেক সময় এরকম হয় দেখবা, যে মনে করো প্রথম যে স্টেপে যে মেশিনটা, মনে করো সেটা হচ্ছে নাম দিলাম আমি
ডাবল নিডল, আর পুরোটা লিখছি না, ডাবল নিডল মেশিন। আর পরের যে মেশিনটা সেটা সিঙ্গেল নিডল, এবং পরের যে ধাপটা সেখানেও আরো একটা মেশিন, সেটাও সিঙ্গেল নিডল। এরকম কিন্তু হতে পারে, বুঝতে পারছি? তাহলে বুঝতে পারছি কিনা যে এখানে দুটা সিঙ্গেল নিডল মেশিন আমার লাগছে। তো এই দুটা লাগার কারণে কিন্তু একটু খরচপাতির ব্যাপার বেড়ে যেতে পারে, তাই না? আমার কাছে যদি না থাকে, মেশিন যদি দুটা না থাকে, তাহলে এরকম লেআউট আমি করতে পারবো? না স্যার। তখন করতে পারবো না। তো ওভারঅল এটুকু যদি বুঝি, আমাদের এই লেআউটের একটা সুযোগ সুবিধা আছে, সুবিধা এবং অসুবিধা দুটাই আছে, সেইটা নিয়ে আমরা এখন কথা বলবো। তবে এটা বুঝতে পারছি এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর কস্টিং কোনো আছে? পিছনের জন থেকে সামনের জনকে দিয়ে দিচ্ছে, এখানে কোনো কস্টিং এর ব্যাপার আছে? ও না স্যার। কোনো কস্টিং নাই। যেমন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তোমরা যখন ইয়ার্ন পড়েছো তখন কিন্তু ভালো মতো জানো, কনভেয়ার বেল্ট দিয়ে আমরা কিন্তু ইয়ার্ন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। ক্রস পেপারে যখন চলে তখনও কিন্তু এই ধরনের কনভেয়ার বেল্ট আমাদেরকে হেল্প করে। কিন্তু স্যার ইয়েতে মানে আপনার মেশিন গুলোতে একটা করে হেল্পার থাকে মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি বলতে যাচ্ছিলাম সেটা। হেল্পার আসলে তারা কি করে, তারা হচ্ছে একটা হচ্ছে তারা কাজগুলাকে গুছিয়ে দেয় আরেকজনকে, যাতে তার টাইম কমে, যে যে কাজ করবে, এবং পাশাপাশি সে সামনের মেশিনে পাস করতেও সাহায্য করে। কিন্তু সব স্টাইলে সাধারণত হেল্পার থাকে না, আচ্ছা কিছু সময় থাকে। যেমন সফিস্টিকেট আমি বলি, ডেনিমের ক্ষেত্রে আমি দেখেছি হেল্পার লাগেই। আচ্ছা বাট নর্মাল টি শার্ট, নর্মাল তুমি তো বুঝো, ভালো মতোই বুঝবা, নর্মাল একটা পোলো টি শার্ট বা নর্মাল টি শার্ট, কনভেনশনাল টি শার্ট, ওটাতে কি হেল্পার দরকার হবে? দরকার হবে না। দরকার হবে না, ওটা ম্যানেজেবল, এবং ওখানে খুব বেশি মেশিনও লাগবে না। লাগবে? লাগবে না। তবে এইটা ঠিক যে সামনের পিছন থেকে পাস করতে এখানে খুব অল্প ডিসটেন্স ট্রাভেল করছি, এই জন্য আমাদের সময় কম লাগবে, এবং বেশি ট্রাভেলিং এর ট্রান্সপোর্টেশনের কোনো কস্ট তেমন হবে না, জি স্যার। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর কোনো কস্ট নাই। এই জিনিসগুলো যদি বুঝি আমরা বুঝতে পারবো। আর আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে গিয়ে এই লাইনে আমরা যেটা বানালাম সেটা একটা নর্মাল শার্টের জন্য, সেখানে হুট করে ডেনিমও আমরা ডিজাইন করতে পারবো না। পারবো যদি আমরা লাইনটাকে মডিফিকেশন করি। মডিফিকেশন করলে কি আর লেআউট আগের মতো থাকলো? না স্যার। তো মডিফাইডই হয়ে গেছে, লেআউট চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমরা একটু মুছে দিচ্ছি। আমরা পরের স্লাইডে যাই, সুযোগ অসুবিধা এবং সুবিধা, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখে ফেলবো। স্যার একটা তাহলে কোশ্চেন। কোশ্চেনটা আমি এই পরের ক্লাসে পরের স্লাইডটা পড়ানোর পর নিব। হ্যাঁ, তাহলে এখানে যেটা দেখতেই পাচ্ছি, ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা কি দেখো, রিডিউস ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কস্টিং ডিউ টু মেকানিক্যাল হ্যান্ডেল সিস্টেম, যে আমরা ম্যানুয়ালি হ্যান্ডেল ফ্লো করছি, এবং এখানে ম্যাটেরিয়াল ফ্লোটা কিভাবে হয়, স্ট্রেট ফ্লো, পিছন থেকে সামনে। এই ধরনের কারণে আমাদের কস্টিংটা কি হয়, অনেক কমে আসে। আমরা বলি নাই কস্টিং থাকে না, বলেছে কি অনেক কমে আসে, কারণ ওই যে হেল্পার লাগতে পারে অনেক সময়, অনেক অনেক ধরনের ডিভাইসেস ইউজ করা হয় ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য, সেক্ষেত্রে টুকটাক খরচ হতে পারে, কিন্তু আমাদের খরচটা কমানো সম্ভব যেহেতু ডিস্টেন্স কম। আচ্ছা, এরপরে হচ্ছে পারফেক্ট লাইন ব্যালেন্সিং। লাইন ব্যালেন্সিংটা নিয়ে খুব বেশি কথা এখন বলবো না, কারণ লাইন ব্যালেন্সিং এরপরে একটা চ্যাপ্টার পড়াবো, তখন এই কথাটা আমি তখন মনে করাই দিব, আমি বলবো। আসলে লাইন ব্যালেন্সিং এর পরেই পড়াবো, এই জন্য আমরা আসলে লেআউট পড়াচ্ছি। আচ্ছা, তারপরে আমি যে কথাটা বললাম, আমরা যখন একই কাজ বারবার করবে একজন, সময় কি কমে আসবে না? সবাই যেহেতু একই কাজ বারবার করতেছে, সময় কমে আসবে কিনা? স্যার স্কেল হবে স্যার। সময় কমে আসলে তাহলে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং সাইকেল কি শর্ট হবে না? জি স্যার, শর্ট হবে স্যার। এই যে সময় কমে আসে ডিউ টু আনইন্টারাপশন অফ দ্য ফ্লো অফ ম্যাটেরিয়াল। একটা তো লার্নিং হচ্ছে, আর পাশাপাশি কি হচ্ছে, ম্যাটেরিয়াল ফ্লোটা ভেরি ফাস্ট, দেয়ার ইজ নো ইন্টারাপশন, সো সময় কম লাগবে, প্রোডাকশন কি হবে, বেশি হবে। আচ্ছা, এরপর হচ্ছে সিম্পলিফাইড প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এই যে আমি একটু আগে ছবি এঁকেছিলাম 5টা 10টা, মনে করো প্রথম মেশিনের এসএমভি 2 মিনিট, পরের মেশিনের এসএমভি 1 মিনিট, এরকম করে আলাদা করে বের করা যাবে না মেশিন ওয়াইজ? জি স্যার। শিখাইছিলাম কিন্তু। তাহলে 10টা মেশিনের সবগুলা যোগ করলে আমরা কি পাবো, ওভারঅল এসএমভি পাবো। জি স্যার। ওভারঅল এসএমভি পেলাম মনে করো 10 মিনিট, তার মানে প্রতি ঘন্টায় কয়টা করে পুরোটা অন্তত আসা উচিত, 6টা, 6টা। তাই না? তাহলে খুব সহজে কিন্তু তুমি প্ল্যানিং করতে পারছো, ওই মেশিন ওয়াইজ আলাদা হিসাব করতে হচ্ছে না, ওভারঅল তুমি খুব সহজে প্ল্যানিং করতে পারছো। আমার প্রতি ঘন্টায় আমি পাবো 6টা, তাহলে আমার দিন শেষে হবে 40টা 48টা বা 50টা, আমার লাগবে হচ্ছে 200টা, সো আমার 4টা লাইন বসাতে হবে। খুব সিম্পল, বুঝি নাই? খুব সহজ ব্যাপার। আচ্ছা, এটা হচ্ছে আমরা বলছি সিম্পলিফাইড প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। কন্ট্রোলটা এই সেন্সে যে আমার 400টা লাগবে,
তাহলে আমি কয়দিন চালাবো? 2 দিন চালাবো। তৃতীয় দিনও কি এই লাইন চালাবো? চালাবো না। তাহলে আমরা কন্ট্রোল করতে পারলাম। 2 দিনের পরে এটা থেমে যাবে। আচ্ছা। তারপর হচ্ছে এইখানে একটা ছোট মজার কথা আছে, এটা আমি বলিনি, এখন বলছি। দেখো, আনস্কিল ওয়ার্কার ক্যান লার্ন এন্ড ম্যানেজ দ্য প্রোডাকশন। নতুন একটা ওয়ার্কারকে আমি রিক্রুট করলাম, সেই ওয়ার্কারটা আগে কখনো সুইং মেশিন চালায়নি। প্রতিটা গার্মেন্টস এর সাথেই ট্রেনিং সেন্টার থাকে, সেখানে ওয়ার্কারদেরকে শেখানো হয় 3 দিন 5 দিন 7 দিন যে এভাবে মেশিন চালাতে হয়, এভাবে এই জবটা করতে হয়। তো সেই ওয়ার্কারটা শিখেছে, শিখে তাকে প্রোডাকশন ফ্লোরে পাঠিয়ে দেওয়া হলো, দিয়ে বললো তাকে খুব সহজ একটা কাজ। সুইং এর মধ্যে অনেক ছোট ছোট কাজ আছে না, খুব সহজ সহজ কাজ, যেটার জন্য খুব স্পেশালাইজ, যেমন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট লাগানোর জন্য একটু কমপ্লেক্সিটি আছে, অথবা স্লিপ লাগানোর ক্ষেত্রে কমপ্লেক্সিটি থাকে, ঠিক কিনা? কিন্তু পকেট লাগানো খুব কঠিন, মার্কিং করে দিলে না স্যার, পকেট জাস্ট লাগিয়ে একটু সোজা। তো ওই অপারেটরকে আমি দিলাম কি, তুমি পকেট লাগাও। এখন ওই অপারেটরের কি জানার দরকার আছে যে কিভাবে শার্টটা তৈরি হয়? নো স্যার। দরকার নাই। ওই অপারেটরের জানার দরকার আছে কিভাবে কাটিং হয়? না স্যার। না স্যার। কাটিং তুমি জানো, তোমার দরকার আছে। আচ্ছা, ওই অপারেটর দরকার আছে কেমনে আয়রনিং হয় বা ফিনিশিং হয়? না স্যার, এখানে তো একক কাজ করানো হচ্ছে। হ্যাঁ, এখানে তাকে ছোট্ট একটা এলিমেন্ট আমি ভাগ করে দিয়েছি, ছোট্ট একটা কাজে আমি ভাগ করে দিই। সেই কাজটা কি? তুমি শুধু পকেট পকেট লাগানো। লাগাবা বসে বসে, তোমার আর কোনো কাজ নাই, তুমি শুধু বোতাম লাগাবা। তাহলে এই আনস্কিল ওয়ার্কার সে কিন্তু পুরাটা জানে না, জানে, কিন্তু সেই জন্য তাকে আমি কি বলছি? আনস্কিলড। তাকে দিয়ে আমি কাজ চালাতে পারবো না। আমি বলি নাই কাজ পারফেক্ট হবে, বলেছে কি দেখো ম্যানেজ, ম্যানেজ বলেছি। কারণ সে যখন কাজটা করবে সে কি চালায়, তাকে দিয়ে সম্ভব না কাজটা করানো? জি কাজটা স্যার। করতে করানো সম্ভব, এবং খরচও এখানে কম হবে। কেন খরচ কম হবে জানো? যে আনস্কিল। অপারেটরটা সব জানে তার বেতন যা হবে, আজকে কিছু জানে না, বেতন কি এক হবে নাকি? না স্যার। যে জানে না বলে তুমি তো কিছু জানো না, তোমার শিখায় পড়ায় নিবো, তুমি এত টাকা পাবা, দেখো কাজ করবা কিনা, বলে করবো। এবং সে ওইটুকুই জানে, তাকে কিন্তু ওইটা দিয়েই কাজ করলাম, তার লার্নিং কার্ভও বাড়লো, কাজও শেষ হয়ে গেল, সব দিক দিয়ে ভালো হলো। বুঝতে পারলাম? তাহলে এটা কিন্তু ম্যানেজ করা পসিবল আনস্কিল ওয়ার্কারকে দিয়েও। ঠিক আছে, তাহলে সুবিধা পেলাম। অসুবিধা কি বলতো? এখনো বের আসে নাই, পরে স্লাইডে আসবে। অসুবিধাটা কি বল? স্যার, ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। না, ভুল তো আসলে হবে না, কারণ সুপারভাইজার আছে। ভুল এইগুলা ভুল নিয়ে না, আমরা লেআউট ডিজাইন করলাম। অসুবিধাটা কি বলতো? স্যার, কোশ্চেনটা বুঝিনি। মানে এই যে লেআউটটা যেটা করছে, এটা সুবিধা তো অনেক দেখলাম, অসুবিধা কি কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজ যেটাকে আমরা বলছি। আচ্ছা আমি বলি, খেয়াল করো। স্যার এখানে এখানে স্যার একটার উপর তো একটা প্রসেসের উপর আরেকটা প্রসেস ডিপেন্ডেন্ট। এখন মাঝখান দিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তাহলে নেক্সট ওয়ার্কার তো বসে থাকতে হবে কাজ আমি করার খুব জন্য। চমৎকার কথা বলেছো, এটা আসলে এখানে একটা খুবই ভাইটাল ইস্যু। এটা যেহেতু ফরওয়ার্ড ফ্লো সিস্টেম, এবং প্রথমটার সাথে পরেরটা, পরেরটার সাথে পরেরটা ডিপেন্ডেন্ট, যদি আমরা একটা ইন্টারাপশন ঘটে, পুরা প্রসেসটাতেই ব্যাঘাত ঘটবে, পুরা প্রসেস লাইন লেআউটেই ব্যাঘাত ঘটবে। ঠিক আছে, এইটা চমৎকার একটা কথা বলেছো। আচ্ছা, আর কোনো কথা আছে? এটা খুব ভালো হয়েছে, আর কেউ একটু ভাবছো, চিন্তা করো। আচ্ছা আমি বলি, দেখো এই যে লেআউটটা সাজিয়েছে, এই লেআউটে কোনো ফ্লেক্সিবিলিটি নাই, আছে? না স্যার। এই লেআউটে শুধু এই প্রোডাক্ট, একটা প্রোডাক্টই বানানো যাবে, মানে এই টাইপ প্রোডাক্ট, এর বাইরে কোনো প্রোডাক্ট বানানো যাবে না। দের ইজ নো ফ্লেক্সিবিলিটি, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। যদি বানাতে চাই কি করতে হবে? লেআউটটাকে আমাকে চেঞ্জ করতে হবে বা মডিফিকেশন করতে হবে। ফার্স্ট লিমিটেশন যদি দেখি, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি। এখানে বলতেছে চেঞ্জ ইন প্রোডাক্ট, প্রোডাক্টেও যদি চেঞ্জ আসে, যে প্রোডাক্ট বানাচ্ছি একটু প্রোডাক্টে চেঞ্জ আসছে, সেই জন্য কিন্তু লেআউটের মডিফিকেশন করা লাগবে বা ফ্যাসিলিটি মডিফিকেশন করা লাগবে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপর হচ্ছে, যেহেতু এটা ফরওয়ার্ড ফ্লো, অনলি সিঙ্গেল ফ্লোতে যাচ্ছে, সেহেতু আমার হতে পারে কি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাড়বে, অনেক বেশি খরচ হবে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট অনেক কম হবে, কিন্তু ইনিশিয়াল বা ফার্স্ট কস্টটা অনেক বেশি হবে। কেন? কারণ আমি দেখছি আমার পুরো প্রসেসের জন্য 20টা মেশিন, তার মধ্যে 10টা সিঙ্গেল নিডেল লক স্টেজ মেশিন লাগবে। এখন এই 10টা মেশিন তাহলে আমার কি করতে হবে? কিন্তু 10টা কম্পোনেন্টে ভাগ করেছি, তাহলে কি করব? 10টা মেশিন আমার লাগবেই। এখন আমার কাছে যদি 2টা মেশিন কম থাকে, তাহলে কি করতে হবে? 2টা মেশিন কিনতে হবে। তাহলে এইসব অ্যাক্টিভিটিস বা লেআউট চালানোর জন্য আমাদের ইনিশিয়ালি লার্জ একটা ইনভেস্টমেন্টের
দরকার হবে। কারণ আমি কখনো এরকম করতে পারবো না যে এই যে মনে করো এখানে তো 4টা লিখেছি, মনে করো এই তৃতীয় মেশিনের পরে আরেকটা স্টেপে আবার আমার ডাবল নিয়ে লক স্টিল লাগবে। তা আমি এমন করতে পারবো না, এটাকে ঘুরিয়ে দিয়ে আবার এখানে পাঠিয়ে দিব, তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টিং কি হবে, অনেক বাড়বে। বেড়ে যাবে। এই জন্য আমরা এটা করতে পারছি না। এই কারণে কি হবে, আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক বেশি লাগবে, কিন্তু ভেরিয়েবল কস্ট ডেফিনেটলি অনেক কম অন্যান্য যে কোনো লেআউট থেকে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে ওই যে আমি যে কথাটা বললো খুব চমৎকার, দেখো ডিপেন্ডেন্সি ইন দা হোল অ্যাক্টিভিটি অন ইচ পার্টস, breakdown of any machine in the sequence may stop the প্রোডাকশন। সিম্পল ভাবে যদি বলি প্রোডাকশন, এই জায়গায় একটা বুলেট পয়েন্ট এক্সট্রা অতিরিক্ত আসছে, এটা দরকার নাই, এটা মুছে দিতে দিব না আমি। হ্যাঁ, তা আমি একটু বুঝাই। দেখো আমরা কি বলছি, আগের মেশিন প্রথম মেশিনে কাজ করে কাজ হয়ে গেল, কোথায় গেল, এখানে গেল, কাজ হয়ে গেল। এখান থেকে পরে সিঙ্গেল লেয়ারে যাবে যে এই মেশিনে একটা সমস্যা হয়েছে। তাহলে বলো এখন কি চতুর্থ পরের মেশিনে কি করবে, এই লোকটা পরের মেশিনে কি কাজ হবে নাকি এখানেও বসে থাকবে সবাই? স্যার বসে থাকবে বোটল নেক তৈরি হবে স্যার। একটা বিশাল বটলনেক তৈরি হবে, রাইট? ঠিক আছে, এটাকে আসলে বটলনেক আমরা বলি না, এটা স্টপ হয়ে যাওয়া। বটলনেক অন্য একটা জিনিস। হ্যাঁ, বটলনেক আমরা বুঝাবো। তো যাই হোক, এটা আসলে বটলনেক না। তো এটা বটলনেক বলা যাবে না, বটলনেক হচ্ছে ফ্লোরের মধ্যে ইমব্যালেন্স, সেটা বটলনেক। হ্যাঁ, তো এটা আসলে আমাদের থেমেই গেছে প্রোডাকশন। তো এই কি যেন একটা প্রশ্ন ছিল, কার যেন বলো এবার। কে যেন কোশ্চেন, আমি খেয়াল করিনি, কে যেন বললাম, সোহেল নাকি? না স্যার, কেউ কোশ্চেন করে না। একটা প্রশ্ন যেন বলতে চাইলাম, আমি বললাম যে আমি এটা স্লাইডটা শেষ করে আমি বুঝাবো। যাই হোক, প্রশ্ন না থাকলে তো ভালোই। আমি আমার একটা চাকরি এক্সপিরিয়েন্স বলি। তোমরা ইয়ার্নের জিনিস যদি পড়ে থাকো, আমরা আমাদের নন ওভেন প্রোডাকশনের একটা বেসিক স্ট্রাকচার বলছি। প্রথমে আমরা কি করতাম, ফাইবার গুলাকে মিক্সিং করতাম, হ্যাঁ, মিক্সিং করার পরে এগুলাকে আমরা কি করতাম জানো, ব্লেন্ডিং করতাম। ব্লেন্ডিং বুঝো তো? জি একটা স্যার। সাইক্লোন ক্রিয়েট করতাম, করে এটাকে ব্লেন্ডিং করা হতো। জি আমি স্যার। বড় করে লিখছিলাম, ব্লেন্ডিং সংক্ষেপে লিখে দিলাম। হ্যাঁ, তো ব্লেন্ডিং করার পরে এটা যখন ফাইবার গুলো আলাদা আলাদা হয়ে যেত, তো বেলের মধ্যে থাকতো, অনেক কম্প্রেস অবস্থায় থাকতো, তখন এটাকে আমরা পাঠাতাম হচ্ছে কার্ডিং মেশিনে। বুঝতে পারছি? এটা আমরা কার্ডিং মেশিনে পাঠাতাম। জি স্যার। কার্ডিং মেশিনও তো চিনো তোমরা, কার্ডিং মেশিনে কি করে জিনিসটাকে, এটাকে আরো ইউনিফর্ম করে দেয় ফাইবার গুলাকে, তাই না? এর আরো জি অনেক স্যার। কিছু আছে, আমি এটুকুই জানি। জি হ্যাঁ, তোমরা বলো স্যার এটা করে, আমি অত বেশি জানি না, তোমরা তো এই লাইনের লোক। হ্যাঁ, তো কাটিং মেশিনে যাওয়ার পরে কি হয়, এটা ইউনিফর্ম হওয়ার পরে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে লে তৈরি করে বা লেয়ার তৈরি করে। আমরা যেটা লেয়ার, বুঝো তো, লেয়ার কাটিং বানান, ঠিক আছে? ল্যাপ তৈরি করে, ল্যাপ ল্যাপ, হ্যাঁ, ক্রস লেপার দিয়ে, ওটার নামই হচ্ছে ক্রস লেপার। হ্যাঁ, আমরা বলছি এটাকে ক্রস লেপার। তো ক্রস লেপারে যাবে। তো আমাদের যখন আমরা কি করতাম, প্রতিদিনই আমরা একটা সার্টেন টাইম ছিল, ওই সময় আমরা মেশিন গুলাকে ক্লিন করতাম, মেইনটেনেন্স করতাম। কারণ মেশিনের এই যে যখন এই কার্ডিং এ কাজ হয়, এখানে প্রচুর ডাস্ট ক্রিয়েট হয়, এটা কিন্তু তোমরা জানো। জি স্যার। প্রচুর ডাস্ট ক্রিয়েট হয়, এই ডাস্ট গুলাকে ক্লিন না করলে এটা হয় কি, ওই আমাদের যে বিয়ারিং বা বল বিয়ারিং গুলা আছে, বা এটার সাথে চেইন স্প্রকেট যেগুলো আছে বা রোলার গুলো আছে, এগুলোর মধ্যে যে ফাইবার জড়ায়, যে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে? তো বেআইনি ট্রেনিং তো তোমরা কম বেশি চেনার কথা, এগুলো তো তোমরা পড়েছো, মেশিন ডিজাইনের মধ্যে পড়ার কথা। তো যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে, একবার হলো কি, আমাদের কার্ডিং মেশিন এরকম একটা মানে ক্লিন যখন করছে, কোনো একটা নাট বোল্ট খুলে গেছিল, মানে লুজ হয়ে গেছে। তো যে এটা ঠিকঠাক করতেছে, সে এটা ভালো করে মানে দেখেছে, দেখে করতে গিয়ে ওটা খুলে ফেলে দিয়েছে কোথায় জানো, কার্ডিং মেশিনের সিলিন্ডার আর ব্যাক সিলিন্ডারের মাঝে। বুঝতে পেরেছো? সিলিন্ডার আর ব্যাক সিলিন্ডার। জি স্যার। আচ্ছা, ব্যাক সিলিন্ডারের মধ্যে ফেলার পরে যেটা হয়েছে, ও এটা আবার বলেও নি যে এটা পড়ে গেছে, এটা তুলতে হবে। কারণ এখন কার্ডিং এর যে ওয়্যার গুলা, ওটা কিন্তু খুব মানে বেশি মজবুত বা শক্ত না, ওটা খুব সফট হয়, মানে ওটার স্ট্রেংথ তো খুব বেশি না। জি স্যার। এবং ওটা যখন ঘুরবে, আর ভিতরে ওই দুটার ভিতরে পড়েছে হচ্ছে নাট বোল্টটা, তো ডেফিনেটলি কি হবে, ওয়্যার গুলা কেটে যাবে, ওয়্যার গুলা নষ্ট হয়ে যাবে, মানে ওটা মেইন আর অ্যাপ্লিকেশনটা থাকবে না। তো এরকম একটা ইস্যুর কারণে মানে আমাদের প্ল্যানটা এরকম হয়েছিল যে, ও যেহেতু আমাদের জানায়ও নি,
আমাদের যারা প্রোডাকশনের লোক কাজ শেষ সবাই দেখছে মেশিন থেকে সরে আসছে, তখন কি করেছে জানো? মেশিন অন করে দিয়েছে আর জোরে একটা শব্দ হয়েছে। কি হয়েছে বলতো? কাটিং এর ওয়ার গুলো সব কেটে গেছে। ভেঙে গেছে স্যার এখানে। হ্যাঁ, কেটে গেছে বা ভেঙে গেছে, যেটাই বলি আমরা, ভেঙে গেছে। এবং ওই জায়গাটাতে আমরা ঠিক করতে, কাটিং এর যে ল্যাবটা যেটা ঠিক করতে আমাদের 8 ঘন্টা সময় লেগেছিল। হ্যাঁ, পুরো 8 ঘন্টা ওই সবগুলা ওয়্যার গুলা কেটে নতুন ওয়্যার সেট করে তারপরে ওটা। তো এই দেখো একটা ইস্যুর কারণে, দেখো আমাদের কস্ট লেপারে কি কোনো সমস্যা ছিল? না তো কস্ট লেপারে না কিন্তু স্যার। কোনো সমস্যা নেই, কস্ট লেপার ইজ ওকে, বাট কার্ডিং এর একটা ইস্যুর কারণে আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। জি স্যার। বুঝতে পারছো? আমি কেন কার্ডিং এর এক্সাম্পল দিলাম জানো? যদি কেন তুমি সুইং স্যার? মেশিনের কথা বলতাম স্যার একটা সুইং মেশিন নষ্ট হলে সাথে সাথে আরেকটা সুইং মেশিন সেট করে দিব, কাটিং সরাতে পারবা? ঠিক না আছে, স্যার, কাটিং তো অনেক বড়, তাই না? জি স্যার, তো আসলে replace করা সুইং অনেক এর ক্ষেত্রে কিন্তু এরকম হয়। সুইং এর মেশিন হলে আমরা ওই নষ্ট হয়ে গেলে আমরা সাথে সাথে কি করি, নতুন একটা সুইং মেশিন যদি খালি থাকে সেটা বসিয়ে দিই, যাতে কাজটার ফ্লো চলে। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে পসিবল হয় না। বুঝতে পারলাম? তাহলে এটা বুঝতেই পারছি ডিপেন্ডেন্সি, এই যে আমি যে কথাটা বললো আমার খুব ভালো লেগেছে, ও খেয়াল করেছে জিনিসটা, ডিপেন্ডেন্সি অফ দ্য হোল অ্যাক্টিভিটি অন ইচ পার্ট। একটা পার্টের সাথে একটা পার্টের ডিপেন্ডেন্সি, ব্লেন্ডিং করে কাটিং হইতে হবে, তবেই না কস্ট লেবার হবে। বুঝতে পারলাম? এরকম সবগুলো ক্ষেত্রেই তাই। এই জন্য এই লেআউটের সবচেয়ে বড় সমস্যাটা কি, কোনো একটা জায়গায় ব্রেকডাউন যদি হয়, যে লিখেছে ব্রেকডাউন অফ এনি অফ দা সিকোয়েন্স বা এনি অফ দা মেশিন, এই প্রোডাকশনটা কি করে দিবে, স্টপ করে দিবে। ঠিক আছে, তো যাই হোক, স্যার একটা এটুকু। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো শাহাদাত। স্যার হচ্ছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা কথা আছে আর কি, সেটা কি অ্যাকচুয়ালি লেআউটের সাথে কানেক্টেড নাকি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপ্লাই তো চেইন? আসলে আমরা যতটুকু বুঝি সাপ্লাই চেইনের সাথে কানেক্টেড। আচ্ছা তোমরা আচ্ছা, কি আসলে ওইটাই জাস্ট বলতে একটু চাচ্ছো? একটু ব্যাকওয়ার্ড জাস্ট লিঙ্কেজ আসলে মানে কি ওইটা। বলতে চাচ্ছো বলো তো? না না, আমি অ্যাকচুয়ালি ওই স্যার আপনি অনেকগুলো লিঙ্কেজ দেখাচ্ছিলেন তো আমার মাথায় ওইটা কাজ করতেছিল যে আচ্ছা কোন ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সাপ্লাই চেইনে কাজ করে, আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে, নেটওয়ার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে লাগে। আর সাপ্লাই চেইন নেটওয়ার্ক ডিজাইনেও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক সময় কাজে লাগে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি তারপর গুগল করে দেখো, আরো অনেক কিছু পাবা, এটুকুই শেষ না। জি যাই স্যার। হোক, আচ্ছা, তো লেআউটটা আমরা এটাও বুঝতে পারলাম। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি নিয়ে এবার একটু ফানি কিছু এক্সাম্পল দেই। অনেক সময় আমাদের প্রোডাক্টের র মেটেরিয়াল সেম হয়, কিন্তু ফ্লেক্সিবিলিটি যেহেতু থাকে না প্রসেসে, তাহলে আমরা এরকম পাই না। যেমন ডিসকভারিতে তোমরা ফুড ফ্যাক্টরি দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। ফুড ফ্যাক্টরিতে কি বানায় বলো তো? সুন্দর সুন্দর বিস্কিট বানায় না? জি স্যার, তারপর বিভিন্ন টাইপের তারপর খাবার বানায়। কুকিজ বানায়, বিভিন্ন জি সুন্দর স্যার। সুন্দর কেক বানায়। জি স্যার। তো বলো, বেকারি আইটেম গুলো যে বানায়, একই র মেটেরিয়াল কিন্তু সেম, সবগুলাতেই র মেটেরিয়াল হচ্ছে হুইট লাগে, সুগার লাগে, তারপরে মানে আর কি লাগতে পারে, কিছু ফ্লেভার লাগে, এগ লাগে, এই তো। আর আউটপুটটা দেখো, কেক আর কুকিজ মানে বিস্কিট, র মেটেরিয়ালে কোনো পার্থক্য আছে? না স্যার। পার্থক্য নাই। বাট স্টিল আমি যদি কেকের লাইনে বিস্কিট বানাতে যাই, পসিবল? না স্যার, সেটা সম্ভব পসিবল না না। স্যার। আবার যদি আমি ইয়েতে যাই, আমি কুকিজের লাইনে কেক বানাতে যাই, সেটাও পসিবল না, পসিবল না। প্রসেস আলাদা। বুঝতে পারলাম? সিমিলারলি জি তোমাদের স্যার। টেক্সটাইল নিয়ে আরো কথা বলা যায়, ডাইং নিয়ে। ডাইং এর লাইনে নিশ্চয়ই সুইং হবে না? হবে? একবারে বড় পরিসরে চিন্তা করো, হবে? না হবে না। স্যার। যে আমি তো সুইং এর মধ্যে বোঝালাম যে এক সুইং এর ডিজাইন এনে আরেকটা সুইং হবে না, মানে পুরো কাজটা হবে না, কিছু চেঞ্জ মডিফিকেশন করা লাগে। যাই হোক, এইটাই আসলে বলার উদ্দেশ্য ছিল। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো যে কি ধরনের লেআউট আসলে দেখতে হয়। এটুকু তো কোনো বুঝতে পেরেছি? কোনো প্রশ্ন আছে? বুঝেছি না? আচ্ছা, তো লেআউট অনেক টাইপের হয়, এগুলো সবই প্রোডাক্ট লেআউট নিয়ে এখন কথা বলছি। কিছু স্পেশাল টাইপ বা টিপিক্যাল টাইপ, লিনিয়ার, ওই যে বললাম স্ট্রেট লাইন। অনেক সময় ইউ শেপ হয়। ইউ শেপ মানে বুঝতেই পারছি, একবার যে সামনে থেকে আবার কি ব্যাক আসবে, ইউ শেপ। ঠিক আছে, তো এটা আসলে অনেক কারণেই হয়, যখন দেখা যায় যে আমাদের সাউন্ড জায়গার লিমিটেশন। জি স্যার, আসছে স্যার, আসছে। সরি, আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি স্যার। আচ্ছা, স্যার আগে। হ্যাঁ, আচ্ছা, আমি স্লাইডটা ওপেন করি। সব লেখাগুলো মুছে গেছে মনে হয়। আচ্ছা, তো যাই হোক, এটা তো লিনিয়ার যেটা বলছিলাম বা ইউ শেপ বলছিলাম। ইউ শেপটা মানে কি, আমাদের একটা লেটার আছে যেটা কি
ইউ এর মতো দেখতে, খুব সহজ ভাষায় যদি বলি, তাই না? আচ্ছা, কম শেপ, কম শেপটা আসলে কি? কম মানে কি? কমের বাংলা কি? চিরুনি। তা আমরা ছবি দেখবো, ক্লিয়ার হয়ে যাবে। ব্লক শেপ, ব্লক শেপটাও কেমন, আমরা একটু ছবি দেখি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ব্লকের মতো। এই ছবিটা দেখতে পাচ্ছি, জি স্যার। ফার্স্টটা লিনিয়ার, এখানে কি হচ্ছে, অনেক ফ্যাসিলিটিস আছে, আমার ফ্লোরটা অনেক বড়, তাহলে এক লাইনে সবগুলো প্রোডাক্ট আমি ফ্যাসিলিটিস গুলো সেট করেছি, আমরা ফাইনালি একটা প্রোডাক্ট পেয়ে গেলাম। কিন্তু অনেক সময় হয় কি, আমাদের জায়গাগুলো কিন্তু ইউনিফর্ম হয় না, মানে এত লম্বা জায়গা আমার কাছে নাই, বা আমাকে আরো বড় লাইন দরকার, তখন আমাদের ল্যান্ড যেহেতু লিমিটেড, তখন আমাদের এটাকে কনভার্ট করা লাগতে পারে, ইউ শেপ করা লাগতে পারে। ঠিক আছে, যেমন আমরা যে আমাদের ক্লাসরুমের যে জায়গাটা, ওই জায়গাতে আমরা 20টা সুইং মেশিন কি এক লাইনে বসাতে পারবো? পসিবল না মনে স্যার, হয় না এক হবে। লাইনে না স্যার, এক লাইনে হবে না, তখন কিন্তু ইউ শেপ করে হয়তো 10টা বসানো যেতে পারে। আরো একটা ইয়ে দিলে তখন এস শেপ হয়ে যাবে, শেপটার নাম কি হবে? এস শেপ। তখন কিন্তু হয়তো 15টা 20টা মেশিন বসানো যাবে। দেখো আমাদের জায়গা কিন্তু লিমিটেড, সব জায়গায় একরকম না, এই কারণে আমাদের এরকম করা হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কম শেপ, দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রোডাক্ট গুলা, বিভিন্ন কম্পোনেন্ট গুলো আলাদাভাবে তৈরি হয়ে আসতেছে, আর এটা সেন্ট্রাল প্রসেসিং লাইনের সাথে কি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে। যেমন এখানে একটা পার্ট তৈরি হয়ে আসলো, এখানে একটা পার্ট তৈরি হয়ে আসলো, আর এখানে অ্যাসেম্বল হয়ে আরো কিছু অ্যাক্টিভিটিস হয়ে এইভাবে প্রোডাক্টটা তৈরি হচ্ছে। এই জায়গাটাতে আসলে কি হয়, আমরা যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, মনে করো মোবাইল ফোন, লাইক ল্যাপটপ, অথবা বলা যেতে পারে একটা ট্যাব, এই ধরনের ডিভাইস গুলার ক্ষেত্রে আমরা এই কম শেপটা খুব ব্যবহার করি। স্যার ফুড ফ্যাক্টরি গুলো তো, মানে ফুড ফ্যাক্টরি যেটাই দেখলাম ওখানেও তো স্যার এরকম টাইপের স্যার। ফুড ফ্যাক্টরিতে দেখেছো? জি স্যার। আচ্ছা, ফুডে আমি খুব বেশি দেখিনি, বাট এটা আমি ইলেকট্রনিক্স খুব বেশি ব্যবহার করা হয়, যে মোবাইল ফোন গুলোর ক্ষেত্রে বিভিন্ন পার্ট মনে করো যে এক জায়গায় প্রসেসরটা তৈরি হয়ে আসতেছে, এক জায়গায় হার্ডওয়্যারের যে পার্টটা ওটা তৈরি হয়ে আসতেছে, আর এক জায়গায় আসার পরে এই দুটো এখানে অ্যাসেম্বল হলো, তার আরেক জায়গায় ব্যাক পার্টটা তৈরি হয়ে আসছে, আর একটা ফ্রন্ট পার্টটা তৈরি হয়ে আসছে, আরেক জায়গায় টাচটা বা এইভাবে তৈরি হয়ে আসে, এখানে বেশি ব্যবহার হয়। ইভেন গার্মেন্টসেও আমি টুকটাক দেখেছি। হ্যাঁ, আসলে এটা তো আসলে শেষ নাই, গার্মেন্টসে কেমন, মনে করো এই যে প্রথম যে পোর্শনটা, এখানে হয়তোবা আমার দুটা স্লিপ তৈরি হয়ে আসতেছে, লেআউট তুমি ডিজাইন করতেই পারো, কিন্তু সমস্যা নাই, দুটা স্লিপ এখান থেকে তৈরি হয়ে আসতেছে, এখান থেকে মনে করো কলার তৈরি হয়ে আসতেছে। হ্যাঁ হলো, এখানে দেখো এই দুটা স্লিপ আসার পরে এখানে হয়তোবা এই পাশ থেকে যদি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চলে আসে, হয়তোবা এখানে অ্যাসেম্বল হয়ে গেল, এখানে কলারটা কানেক্টেড হয়ে গেল, এখানে আরো একটা পার্ট যেটা হাতের কাফ, স্লিভের কাফ, সেটা আসলো, হতে পারে কিন্তু, মানে এরকম দেখতে হতে পারে। আচ্ছা, ব্লকটা নিয়ে আমি খুব বেশি এখন কথা বলবো না, তবে বলবো একটু পরে, যখন আমরা প্রসেস লেআউট নিয়ে কথা বলবো। এইখানে বলে রাখি, যতগুলা লেআউট আছে তার মধ্যে এখানে যেগুলা লেআউট আছে, ব্লক টাইপটা হচ্ছে প্রসেস লেআউট, আর বাকিগুলা কি প্রোডাক্ট লেআউট। প্রসেস এখন লেআউট বলতে স্যার? প্রসেস লেআউট এখন পড়ায়নি, প্রোডাক্ট লেআউট পড়াচ্ছি। প্রোডাক্ট লেআউট তো বুঝতে পেরেছি, একটা প্রোডাক্ট বানানোর জন্য আমরা যে লেআউটটা সেট করি সেটাকে বলে প্রোডাক্ট লেআউট, আর প্রসেস লেআউট এখনো পড়ায়নি, প্রসেস লেআউটটা একটু পরে পড়াবো, এখন আজকে সময় নাও হতে পারে, সময় বেশি নাই, দেখি কি হয়। তাহলে এই তিনটা কি আমাদের প্রোডাক্ট লেআউট, মনে থাকবে? জি স্যার। এর বাইরেও অনেক আছে, গুগল করে দেখবা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা লিনিয়ার মনে হচ্ছে না? জি স্যার, এক লাইন। এটা একটা লাইন, এটা একটা সিঙ্গেল লিনিয়ার। দেখো পিছন থেকে জবগুলা সামনে ফ্লো করছে, এবং দেখো প্রতিটা মেশিনে, ওই যে যে কথাটা একটু আগে ইমরান মনে হয় বললো, নাকি কে বললো, যে হেল্পার থাকে, দেখো প্রতিটা অপারেটরের পাশে কিন্তু একজন করে হেল্পার দাঁড়িয়ে কাজ করছে। কেন করছে জানো? এই জবগুলো একটু সফিস্টিকেট। দেখো প্রোডাক্টটার দিকে তাকাও, কি প্রোডাক্ট? ডেনিম প্যান্ট স্যার। হ্যাঁ, ডেনিমে একটু লাগে, পাশাপাশি যেগুলো জ্যাকেট প্রোডাকশন, জ্যাকেট গুলো যেগুলো বাইরের দেশে জ্যাকেট হয়, ওই যে কুইল্টিং জ্যাকেট যেগুলো মোটা মোটা, যেটা ঠান্ডা 0°C টেম্পারেচার, -10°C টেম্পারেচার তোমাকে শীত লাগতে দিবে না, ওরকম জ্যাকেট গুলোর ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের হেল্পার লাগে। হ্যাঁ, কিন্তু বেসিক টি শার্টে এরকম হেল্পার নাও লাগতে পারে। তা খেয়াল করো, এটা লাইনটা লেআউটে বলছে, এখানে আসলে কি সেম ডিরেকশনে সবাই বসে আছে এবং লিনিয়ার, এবং কি পাশে একটা কি আছে, সেন্টার টেবিল আছে। সেন্টার টেবিলে দেখো কি করছে, হেল্পাররা পরের প্রসেসের আগে জবটাকে একটু গুছিয়ে দিচ্ছে, এরকম মনে হচ্ছে না ব্যাপারটা? জি স্যার। তো এটা হচ্ছে একটা সেন্টার টেবিল থাকে, অনেক সময় এটা থাকে, অনেক সময় কিন্তু থাকে না। কখন থাকে না? যখন দরকার নাই, যখন দরকার নাই তখন নাও লাগতে পারে। স্যার ওই যে মিডলের গুলিতে দেখা যাচ্ছে হেল্পার নাই, কিন্তু হ্যাঁ, অথবা ওই জবটার জন্য দরকার হয়নি, ওই জন্য রাখেনি। সবগুলাতে
দরকার নাই এই জন্য রাখেনি, কিছু জায়গাতে দরকার আছে এই জন্য রেখেছে। আচ্ছা, এটাতে তাহলে আমরা কি বলতে পারি? ফরওয়ার্ড ফ্লো বলতে পারি না? জি স্যার। বা ফ্লো ফরওয়ার্ড, পিছন থেকে সামনে গেল, জি স্যার। লার্জ কোয়ান্টিটি বারবার সামনে ফ্লো করছে, সামনের জনকে পাঠিয়ে দিচ্ছে, এইভাবে তো হচ্ছে, লার্জ একটা প্রোডাকশন কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে এইটা দেখো একটু, এখানে এই যে দুজনকে যদি দেখতে পাও, দুজনই কিন্তু একই লাইনেই বসে আছে, এটাও লিনিয়ার, বাট তাদের বসার সিটিংটা কিন্তু ফেস টু ফেস। খেয়াল করতে পারছি কিনা? ফেস টু ফেস বসা দেখতে পাচ্ছি জি স্যার। এখানে। এই যে এই দুজন যদি বলি, এটা ফেস টু ফেস বসে আছে। এই ফেস টু ফেসে অনেক সময় বসতে পারে কেন? তাদের হচ্ছে কমিউনিকেশন বা প্রোডাক্টটা নেওয়ার জন্য পিছন থেকে সামনে নেওয়া খুব সোজা, কিন্তু সামনাসামনি, সরি, পিছন থেকে সামনে নেওয়া একটু কঠিন, সামনাসামনি নেওয়াটা সোজা। যেমন পরীক্ষার হলে মনে করো আগের লেআউটে তোমাদের পরীক্ষা হলে বসাই দেওয়া হলো, একটু কঠিন মনে দেখা দিয়ে করা, কিন্তু এভাবে বসাই দিলে আলহামদুলিল্লাহ খুব দেখা সুন্দর দেখিতে কোনো হতো। বিপদ হবে না নাকি? খুব সুন্দর হতো স্যার। চমৎকার ভাবে আমরা দেখা দিয়ে করতে পারবো, তাই না? এই জন্য পরীক্ষা হলে এভাবে বসায় না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এইটাও কিন্তু হয়, কিন্তু এখানে তার প্রোডাক্ট পিকিং এর ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। পিছন থেকে নেওয়া অনেক সময় একটু কঠিন, হাতে ব্যথা পেতে পারে, মানে বারবার ঘোরা, হ্যাঁ অনেকগুলা, হবে স্যার। জি স্যার। হ্যাঁ এটা আর্গোনমিক কিছু ইস্যু আছে, হিউম্যান ফ্যাক্টর ইঞ্জিনিয়ারিং বলি আমরা সেটাকে, সেটা একটা ইস্যু। আচ্ছা, এটা দেখো, দেখো এখানে কোনো কিছুই নাই, সেন্টার টেবিল নাই, সব একই লাইনে, এখানে সব সিঙ্গেল লাইনে আছে, একই লাইনে। এইটা অনেকটা আমার মনে হচ্ছে যে আমাদের ওই সুইং ল্যাবের মতো, তাই না? জি স্যার। জি স্যার। একই লাইনে, এখানে কোনো পাশে সেন্টার টেবিল টেবিল কিছু নাই, কোনো অপারেটর বা হেল্পার তেমন কিছু না, একবারে একটানা কাজ হচ্ছে, ঠিক কি না? জি স্যার। এটা তো এখানে আসলে কি, এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য কোনো টেবিল টেবিল নাই, এখানে অনেক সময় হ্যাঙ্গারও থাকে, পাশে হ্যাঙ্গার বা টলি থাকে। এই যে দেখো পাশে টলি দেখতে পাচ্ছি আমরা, এরকম টলির মাধ্যমে এটা ক্যারি করে। মোট কথা লিনিয়ার, এখানে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য কোনো ব্যবস্থা নেই, অনেক সময় ম্যানুয়াল হ্যান্ডেল নেয়, অনেক সময় টলি বা হ্যাঙ্গার থাকে। আমি দেখি কিছু ভিডিও দেখাবো নেক্সট ক্লাসে, আরো ক্লিয়ার হবে জিনিসগুলো, তোমরা ইউটিউবে দেখতে পারবা, তারপর আমি দেখাবো। দেখো এইটা সাইড বাই সাইড মেশিন লেআউট দেখতে পাচ্ছি, এখানে যারা বসে আছে তারা কিন্তু পাশাপাশি বসে আছে, পাশাপাশি কমিউনিকেশন আরো সোজা না? জি স্যার। হ্যাঁ, পাশাপাশি কিন্তু সোজা, অনেক সোজা, তাই না? যেমন প্রথম জন কাজ করলো, তার পাশের জনকে দিয়ে দিল, এবং পাশাপাশি বসলে এখানে যেটা হয়েছে, এখানে একটা ইউ শেপের মতো ব্যাপার চলে আসছে। কি মতো ব্যাপার চলে আসছে? ইউ জি শেপ। স্যার। সেটা কেমন? এরকম কেন? কারণ এটা হচ্ছে গিয়ে প্রথমে ওই বাম পাশ থেকে যদি শুরু করি, আমরা কি করছি, জবটা এইভাবে হয়তো বা তারা ফ্লো করলো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এইভাবে গেল, যে তারপরে আবার যদি এইভাবে আসে তাহলে ইউ শেপ হয়ে গেল না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু ইউ শেপের মতো একটা ব্যাপার, এবং সাইড বাই সাইড সিঙ্গেল পিস ফ্লো করছে, বা একটা একটা করে সামনে পাঠিয়ে যায়, বান্ডলিং সিস্টেম এখানে নাই। তো এরকম কিন্তু লেআউট হতে পারে, এগুলো সবই কিন্তু প্রোডাক্ট লেআউট, এখানে কোনো প্রসেস লেআউটের এক্সাম্পল আমি এখনো দেখাচ্ছি না। এটা হচ্ছে সাইড বাই সাইড। সাইড বাই সাইড কি লেফট থেকে রাইট অথবা রাইট থেকে লেফটে যায়। আমরা অধিকাংশ মানুষই কিন্তু রাইট হ্যান্ডেড, জি স্যার। এটা আমি বলতে এই জন্য চাচ্ছিলাম। আমরা লেফট থেকে রাইট বেশি প্রিফার করি, জি তাই না? স্যার। কিন্তু অনেক সময় লেফট রাইট থেকে লেফটও হতে পারে, এটা পরিস্থিতি অনুযায়ী তোমার ডিজাইন হতে পারে, কিন্তু এটা বলবা না স্যার এটা কখন হবে, এটা আসলে এইভাবে বলা যাচ্ছে না, তোমার প্ল্যানিং অনুযায়ী হতে পারে। তার মানে বেশিরভাগ স্যার রাইট হ্যান্ডে ইউজ করা হয়। হ্যাঁ, আমার লেফট থেকে রাইটই বেশি বার করি, গার্মেন্টসে আছে। জি স্যার। এই জি। যে ইউ শেপে একটা এক্সাম্পল দেখো, এই যে সেটা কখন করি, যখন যখন স্যার মানে জায়গা জায়গার কম থাকে। লিমিটেশন আছে, এখানে একটু জি স্যার। কম্প্যাক্ট কেন? মনে করো প্রথম মেশিনে যে কাজটা করেছে, লাস্ট মেশিনে কাজ করার আগে হুট করে দেখতে পেলো এর সাথে একটা ডিপেন্ডেন্সি ছিল, বা সে দেখতে পাচ্ছে যে প্রথম মেশিনে এই কাজটা করেছে, এই কাজে একটু সমস্যা আছে, সে এখান থেকে সরাসরি ফেস টু ফেস বলে দিল যে এই যে কাজটা করেছো এবার থেকে ঠিক করে করো, তাহলে আর সমস্যা কম হবে, এভাবে করো, বুদ্ধি দিয়ে দিল, কথা কাজ করতে করতে বুদ্ধি দিয়ে দিল, জি স্যার। কমিউনিকেশন তৈরি হলো, যেটা লিনিয়ারে পসিবল ছিল না। প্রথম মেশিন আর 40তম মেশিন কথা বলতে পারবে? না স্যার। বলতে গেলে সুপারভাইজারকে দিয়ে বলাতে হবে, আর সুপারভাইজার অনেক সময় ভুলে যেতে পারে বা মিসকমিউনিকেশন হতে পারে, কিন্তু এখানে এটা অনেক সহজ। ইউ শেপ, কম্প্যাক্ট, ইনক্রিজ কমিউনিকেশন, এবং কাজের ফ্লেক্সিবিলিটি বাড়ে। এই জন্য ওই যে কিভাবে করলে একটা বুদ্ধি পেলাম, আমাকে হেল্প করলো, কাজের সহযোগিতা করলে একজন একজনকে তার কাজের ডিপেন্ডেন্সি বা ফ্লেক্সিবিলিটি বাড়ে। মানে এখানে কোনো এমন না চোখ কান বন্ধ যে আমি কিছু কি করব বুঝতে পারছি না, ঠিক আছে?
তো আমাদের খুব বেশি বাকি নাই এই আর কি। তো এই দেখো ইউসেপের আরেকটা এক্সাম্পল, বুঝতে পারছি। দেখো ওই বাম পাশ থেকে প্রডিউস হয়ে এখানে কিন্তু এই যে যদি আমরা বলি এই পাশ থেকে আমরা এখান থেকে যদি চিন্তা করি একবারে ওই পাশে দেখতে পাচ্ছি, এইভাবে যদি বলি, এইভাবে যদি বলি, ইউসেপ মনে হচ্ছে এটাও কিন্তু একটা ইউসেপের এক্সাম্পল। এভাবেও হতে পারে, এখানে ভিতরে জায়গা রাখা হয়েছে। জায়গা রাখা হয়েছে কেন? ভিতরে আসলে অন্যান্য যে যে কাজগুলা সিঙ্গেল জবগুলা সেগুলো করার জন্য। এগুলাকে অনেক সময় মডিউলার লাইনও বলা হয়। কি বলা হয়? মনে রাখতে হবে মডিউলার লাইন থেকে আসলে সেলুলার লেআউটও চলে আসে অনেক সময়। ঠিক আছে, তো ওভারঅল এটুকু কি বুঝতে পেরেছি? জি স্যার। একটু পড়তে হবে। আর এটা বলার আগে আমরা একটু প্রোডাক্ট লেআউটে ফিরে যাই। তো প্রোডাক্ট লেআউট আমরা তাহলে কখন করব? দেখো গার্মেন্টস এ অর্ডার কয়টা আসে বলো তো? এই যে লেআউট যে সাজাই, একটা প্রোডাক্টের জন্য জানা সাজাই, বা একটা টেইলর শপে গেলে, টেইলর শপে কখনো দেখেছো তোমার জন্য নতুন করে লেআউট বানিয়ে মেশিন দিয়ে কাজ করা শুরু করছে? দেখেছো? না স্যার। না স্যার, মেশিন অনেক চার টাইলস জায়গাতেই থাকে, তাই না? জি স্যার। তুমি কি করো? তোমার জব গুলা শুধু মুভ করে, তাই না? আর জি, এখানে স্যার। মেশিন গুলাকে কি করছি আমি সাজিয়ে নিচ্ছি। কেন? যখন আমাদের এখানে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, ফ্লেক্সিবিলিটি যদি কম হয় তাহলে কি ভ্যারাইটি কমে গেল না আমার? জি স্যার। ভ্যারাইটি কম মানে ফ্লেক্সিবিলিটি কম মানে কি ডিফারেন্ট টাইপ করা যাবে না, মানে জি স্যার। আমাদের ভ্যারাইটিও কমে যাবে। অনেক কম। আর আমরা কি পাচ্ছি? হাই ভলিউম। যখন আমরা হাই ভলিউম প্রোডাকশন করতে চাবো এবং আমাদের ভ্যারাইটি থাকবেই না, খুবই কম থাকবে, তখন আমরা প্রোডাক্ট লেআউট ফলো করব। বুঝতে পারছি? আমরা চাই দিনে অনেক প্রোডাকশন করতে, তখন আমরা কি করব? প্রতিটা কাজ একজন একজনকে আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করে দিব, ছোট ছোট স্ট্যান্ডার্ড পার্টে ভাগ করে দিব, ডিভাইডেড করে দিব। এই যে এখানে টার্মটা লেখা ছিল নিচে, দেখো এই যে ওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু এ সিরিজ। যখন আমাদের ভ্যারাইটিটা অনেক কম হবে, যেমন আমার টার্গেট কি একটা শার্ট বানানো, সেই শার্টটা 10,000 পিস বানানো, তাহলে কি আমার লেআউট বসে গেল 1 মাস হয়তো বা 10 হতে পারে, 1 মাস হতে পারে, 15 দিন আমার মেশিন লেআউট নিয়ে কোনো চেঞ্জ করা লাগবে না। লাগবে ওই লেআউটেই প্রতিদিন ওই অপারেটর প্রতিদিন বসবে, যে অপারেটর কলার বানায় সে কলার বানাবে, যে স্লিপ বানায় সে স্লিপ বানাবে, এরকমই হবে জেনারেলি। স্যার প্রোডাক্ট টু প্রোডাক্ট জিনিসটা চেঞ্জ করব না আমরা লেআউটটা? হ্যাঁ এক্স্যাক্টলি। যখন ওই স্লিপ শার্টটা যখন চেঞ্জ হয়ে গেল, শার্টের ডিজাইন চেঞ্জ হলো বা নতুন একটা শার্ট আসলো বা নতুন টি শার্ট হলো, তখন আমাদের কি হবে? মেশিন গুলো সরিয়ে আবার লেআউটটা নতুন করে করতে হবে। এটা করার আগে ইনিশিয়ালি আমরা সফটওয়্যারে প্ল্যানিং করে নিব, তারপরে আমরা মেশিন সাজাবো। জি স্যার। আগেই সাজানো শুরু করবো না। হ্যাঁ, আগে প্ল্যান করবো যে আমার এই কাজের জন্য, এই জবের জন্য যে এলিমেন্টটা যখন ভাগ করছি তখন প্ল্যান করে নিব যে প্রথমে আমি এই কলারটা সাজাবো, কলার বানাতে আমার হয়তো বা সিঙ্গেল ইউনিট মেশিন লাগবে। তারপর মনে করেন আমার ডবল ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, মানে এক্সাম্পল দিচ্ছি, আমার লাগাবো, তখন আমার ডাবল নিয়েল মেশিন লাগবে, এরকম এক্সাম্পল দিচ্ছি। তারপর আমার এই জায়গাতে যে একটা এমন একটা স্টেজ আছে, আমি সব স্টেজের নাম জানি না, তো একটা স্টেজ আছে, সেই স্টেজের জন্য আমার 3 ওভারলক মেশিন লাগবে বাইরে দিয়ে, বা একটা কোনো এমব্রয়ডারি মেশিন লাগবে। তো ওইভাবে আমি মেশিন গুলাকে কি করব? সাজাবো। এই সাজানোর পরে ওই প্রোডাক্টের জন্য হয়ে গেল। একটা দুটো প্রোডাক্টের জন্য আসলে আমরা লেআউট কখনো ডিজাইন করি না। যখন মানে করি সেটা আবার অন্য টাইপের লেআউট, কিন্তু প্রোডাক্ট লেআউট আমরা করি না। প্রোডাক্ট লেআউট কখন করবো? যখন আমার হিউজ ভলিউম কোয়ান্টিটি অর্ডার আসবে। বুঝতে পারছি? এই জন্য টেইলর গুলোতে চেঞ্জ করা হয়। টেইলর গুলোতে ট্রান্সফার হয়, টেইলর তার জায়গায় থাকে। সেইটা আমরা কালকে পড়াবো, সেটার নাম হচ্ছে প্রসেস লেআউট। কালকে মানে নেক্সট ক্লাস।